রাত প্রায় 12টা। চিলকোঠার রুমের দরজা শব্দ করে খুলে যায়। বাড়ির সকল সদস্য এখন ঘুমিয়ে রয়েছে। সারাদিন কাজকর্ম করার পর টায়ার্ড হয়ে প্রিয়ন্তীও ঘুমিয়ে রয়েছে। চিলকোঠার রুমের দরজা বন্ধ করে দেয় একজন। এরপর ধীরে ধীরে এগিয়ে আসে ঘুমন্ত প্রিয়ন্তীর দিকে, যার অদৃশ্য ছায়া দেখা যাচ্ছে। ঘুমন্ত প্রিয়ন্তী এখন বিভোর ঘুমে রয়েছে। অদৃশ্য মানব বিছানার কাছে এগিয়ে আসে, তার হাতে থাকা মলম শরীরে লাগানোর চেষ্টা করে। আগন্তুক অদৃশ্য মানব অন্য পুরুষ না, বরং তার বৈধ স্বামী ধ্রুব। ধ্রুব জানে এক কোমরের ব্যথার কারণে প্রিয়ন্তীর কষ্ট হচ্ছে, যার ফলে সে মলম নিয়ে চিলকোঠার রুমে আসে। ধ্রুব তার হাত নিয়ে রাখে প্রিয়ন্তীর জামার ওপর, তারপর ধীরে ধীরে জামার কিছু অংশ উপরে ওঠায়। ধ্রুবর ভীষণ অস্বস্তি হচ্ছে। ঘুমন্ত নারীর শরীরে ছোঁয়া কি ঠিক হবে? ধ্রুবর বিবেকে বাধে, কিন্তু পরে মনে হয় সে তো কোনো পর নারী শরীরে স্পর্শ করার চেষ্টা করছে না। প্রিয়ন্তী তার বৈধ স্ত্রী। শরীয়তের নিয়ম অনুসারে তারা এখন বিবাহিত। আর প্রিয়ন্তীর সাথে অনৈতিক কাজ ধ্রুব এখন করছে না। স্ত্রী অসুস্থ থাকায় স্বামী হয়ে সে শুধু তার কর্তব্য পালন করছে। ধ্রুব আবার প্রিয়ন্তীর পরিধান করা জামা ধীরে ধীরে উপরে তোলে, কোমরের অংশ থেকে কাপড় সরায়। ধ্রুব হাতে থাকা মলম থেকে ওষুধ নিয়ে সেখানে লাগিয়ে দেয়। ধ্রুবর হাতের ছোঁয়ায় ঘুমের মধ্যে প্রিয়ন্তীর শরীর কেঁপে ওঠে। ধ্রুব খুব যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দেয়। ঘুমন্ত প্রিয়ন্তীর ধ্রুবর যত্ন দেখার সৌভাগ্য হয় না। ওষুধ লাগানো শেষ করে ধ্রুব আবার কোমর অংশ জামা দিয়ে ঢেকে দেয়। চিলকোঠা রুম থেকে বের হয়ে যাওয়ার আগে প্রিয়ন্তীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। চিলকোঠার রুমের দরজা খুব সাবধানে বন্ধ করে দেয়, যাতে প্রিয়ন্তীর ঘুম না ভেঙে যায়। ধ্রুব সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায়। অন্যদিকে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় জ্যোতি বেগমের। বড্ড পানি পিপাসা লাগছে তার, কিন্তু টেবিলে থাকা জগে এক বিন্দুও পানি নেই। রুমের দরজা খুলে জগ হাতে নিয়ে বের হন জ্যোতি বেগম। রান্নাঘরের কাছে যাওয়ার সময় দেখে সিঁড়ি দিয়ে ধ্রুব তার রুমে যাচ্ছে। রাত প্রায় 12:30 বাজে। ধ্রুব এখন সিঁড়ি দিয়ে তার রুমে যাচ্ছে কেন? ধ্রুব অনেক আগেই বাড়ি ফিরে এসেছে। জ্যোতি বেগম সিঁড়ির কাছে যায়। এতক্ষণে ধ্রুব তার রুমে চলে গেছে। জ্যোতি বেগমের সন্দেহ হয় উনি চিলকোঠার রুমে যান। চিলকোঠার রুমের দরজা বন্ধ। ভেতরে প্রিয়ন্তী ঘুমিয়ে আছে মনে হচ্ছে। তবে ধ্রুব কোথায় ছিল এতক্ষণ? কোথাও ধ্রুব আর প্রিয়ন্তীর মধ্যে নতুন করে কোনো সম্পর্ক? জ্যোতি বেগম মনে মনে বলে 3 বছর আগে যা হয়েছে তা এত সহজে ভুলে যাওয়ার কথা নয় ধ্রুবর। প্রিয়ন্তীর জন্য ধ্রুবর মনে শুধু ঘৃণা রয়েছে, যা ভালোবাসার রূপে নেওয়া কখনো সম্ভব নয়। কিন্তু ধ্রুব যদি সত্যি ঘটনা জেনে যায় তখন কি হবে? জ্যোতি বেগম ধ্রুবর রাগী স্বভাবের কথা জানে, তাই সে ভয় পায়। এরপর কিছুটা একটা পরিকল্পনা করে শয়তানি হাসি দেয়। 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনার সত্যিটা যদি ধ্রুব জেনে যায়, তবু যাতে প্রিয়ন্তীর কাছে ফিরে যেতে না পারে তার ব্যবস্থা করতে হবে। ধ্রুবর জীবনে নতুন কোনো নারী প্রবেশ করাতে হবে, যাতে প্রিয়ন্তীর কথা সে ভুলে যায়। জ্যোতি বেগম সিঁড়ির কাছে থেকে সরে আসে। এরপর রান্নাঘরে যায়। সেখান থেকে জগে পানি নিয়ে নিজের রুমে চলে যায়। ধ্রুব তার রুমের দরজা বন্ধ করে বিছানায় শরীর ছেড়ে দিয়ে শুয়ে পড়ে। সারাদিন এক ফোঁটা বিশ্রাম নেওয়ার সুযোগ হয় নাই। তার শরীর এখন বড্ড টায়ার্ড, কিন্তু চোখে তার ঘুম নেই। প্রিয়ন্তীর ওপর করা অত্যাচারের কথা যখন মনে হয় তখন সব ঘুম চলে তার চোখ থেকে। তার বউয়ের এত অপমান সহ্য করার কথা না, কিন্তু ভুলটা তো তার, কেন প্রতিবাদ করছে না? 3 বছরের আগের ঘটে যাওয়া ঘটনার সত্যিটা তাকে বলছে না। প্রিয়ন্তীর জেদ আর রাগ যে দুইটাই জীবন ধ্বংস করে দিচ্ছে। সকাল প্রায় 6:30। প্রিয়ন্তীর ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ খুলে তাকায় সে। পাশে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6টা বাজে। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। কাল রাতে কোমরের ব্যথার কারণে ঘুমাতে দেরি হয়ে যায়। সকালে ফজরের নামাজও পড়া হয় নাই।
তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে যায় প্রিয়ন্তী। ওয়াশরুম থেকে অজু করে নামাজ পড়ে, কিন্তু সেটা কাজা নামাজ। বড় সদস্যরা ঘুম থেকে উঠে পড়েছে, ভাগ্যিস জ্যোতি বেগম ঘুম থেকে ওঠে নাই এখনো, না হলে আজ প্রিয়ন্তীকে খুন করে ফেলতো। সকালে রান্না বসিয়ে দেয় প্রিয়ন্তী। আজ সে ভার্সিটিতে যাবে না, কোমরের ব্যথা নিয়ে ভার্সিটিতে যাওয়া ঠিক হবে না। ভার্সিটিতে যাওয়ার পথে রাস্তা যে গর্ত, যদি আজও ব্যথাই পায় সে। আর ইরফান স্যার আর ইংরেজি পরীক্ষা নেবেন না। ওনার আত্মীয় মারা গেছেন, যার জন্য একদিনের ছুটি নিয়ে বাড়িতে চলে গেছেন। সকলের রান্না শেষ হয়, বাড়ির সকলে খাবার খেতে আসে। ধ্রুবর এখনও ঘুম থেকে ওঠে নাই, আর কেউ তাকে বিরক্তি করে না। আজ প্রিয়ন্তী ভার্সিটিতে যাবে না, যার কারণে মেহুল একাই যাবে। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে মেহুল। আজও ড্রাইভার আসে নাই অসুস্থতার জন্য। ধ্রুব ঘুম থেকে উঠে নাই, তাই গাড়ি করে পৌঁছে দিতে পারবে না তাকে। আকাশে রোদের তীব্র বেড়ে যাচ্ছে। এত রোদে রিকশার জন্য দাঁড়িয়ে থাকা আর অসম্ভব হচ্ছে না মেহুলের জন্য। মেহুল যখন রিকশার জন্য অপেক্ষা করতে থাকে, তখন ওর সাথে বাইক নিয়ে হাজির হয় প্রান্তিক। প্রান্তিককে দেখে মেহুল থমকে যায়, কয়েক মুহূর্তেও তার দিকে অপলক তাকিয়ে থাকে। এরপর চোখ সরিয়ে নেয়। প্রান্তিক বলে, কি ব্যাপার মেহুল, এত রোদে এখানে দাঁড়িয়ে আসো কেন? ভার্সিটিতে যাবে না? আর প্রিয়ন্তী কোথায়? প্রান্তিকের কথা শুনে মেহুল মৃদু হাসে আর বিনয়ের সাথে উত্তর করে, আমার ড্রাইভার অসুস্থ, যার জন্য আসতে পারে নাই। এখন ভার্সিটিতে যাব বলে রিকশার জন্য অপেক্ষা করছি। প্রিয়ন্তীর কোমরে ব্যথা পেয়েছে, যার জন্য সে আজ যেতে পারবে না। প্রান্তিক কথাটা শুনে হাসি মুখে বলে, তুমি এক কাজ করো মেহুল, আমার বাইকে উঠে বসো। ভার্সিটিতে আমারও কিছু কাজ আছে, যার জন্য যেতে দেবে। আর এত রোদে রিকশার জন্য এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করবে? প্রান্তিকের কথা শুনে মেহুল অবাক হয়ে যায়। তার যেন নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা বিরক্তকর মুখটা হাসিতে ঝলমল করে ওঠে। মেহুল উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলে, সত্যি আপনি বাইকে করে ভার্সিটিতে নিয়ে যাবেন আমায়? মেহুলের এত খুশি হওয়ার কারণ প্রান্তিক বুঝতে পারে না। সে সাধারণভাবে বলে, তুমি গাড়িতে উঠে বসো। প্রান্তিকের কথা শুনে মেহুল গাড়িতে উঠে বসে। প্রান্তিক শক্ত করে ধরে বসতে বলে মেহুলকে। আজ অনেক দিন পর বাইকে উঠেছে মেহুল, যার ফলে তার ভয় করছে। মেহুল ধীরে ধীরে তার হাত প্রান্তিকের কাঁধের ওপর রাখে। প্রথমবার এত কাছ থেকে ছুঁয়ে দিচ্ছে প্রান্তিককে। মেহুল তার চোখ বন্ধ করে অনুভব করে সময়টা। জীবনের শুরু থেকে সমাপ্তি অবধি যেন এই মানুষটার কাঁধে মাথা রেখে সে কাটিয়ে দিতে পারে। সাধারণভাবে প্রান্তিক বাইক স্টার্ট দেয়। মেহুল ঝুঁকি খায়, যার ফলে সে আরও কাছে চলে যায় প্রান্তিকের। প্রান্তিকের শরীরের সাথে তার শরীর মিশে যায়। এক অদ্ভুত শিহরণ বয়ে যায় সমস্ত শরীর জুড়ে। ভার্সিটির যাওয়ার রাস্তা দিয়ে বাইক চলতে শুরু করে। মেহুল অনুভব করে যাচ্ছে সময়টা আর তার প্রিয় মানুষের উপস্থিতি। সকাল প্রায় 9টার সময় ধ্রুব ঘুম ভেঙে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। অন্যদিকে প্রিয়ন্তী তার খাওয়া দাওয়া শেষ করছে মাত্র। ভার্সিটিতে না গেলেই যে বাড়িতে বসে বিশ্রাম নেওয়া যাবে, কথাটা ভাবা প্রিয়ন্তীর জীবনের সবচেয়ে বড় ভুল। জ্যোতি বেগম প্রিয়ন্তীর কাছে আসে আর কড়া কণ্ঠে বলে, বাড়িতে আজ একজন মানুষ আসবে। ড্রয়িং রুম সহ সম্পূর্ণ বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখবি, কোথাও যেন ময়লা না থাকে। জ্যোতি বেগম কথাটা বলে ড্রয়িং রুমে বসে পড়ে। টেবিলের উপর থাকা কাগজ পড়তে থাকে। প্রিয়ন্তী আর কথা বাড়ায় না, ড্রয়িং রুমের সব জিনিসপত্র পরিষ্কার করতে থাকে। ধ্রুব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ধ্রুব আর চোখ একবার প্রিয়ন্তীর দিকে তাকায়। আজ কি প্রিয়ন্তী ভার্সিটিতে যায় নাই? রাতে ওষুধ লাগিয়ে দেওয়ার পরও কি এখনও কোমরে ব্যথা করছে? ড্রয়িং রুমে জ্যোতি বেগমকে বসে থাকতে দেখে তার কাছে এগিয়ে যায় ধ্রুব। সোফায় বসে টিভি অন করে দেয়। জ্যোতি বেগম খবরের কাগজ রেখে ধ্রুবকে জিজ্ঞেস করে, ধ্রুব, তুমি এত দেরি করলে কেন ঘুম থেকে উঠতে? সকালের নাস্তা খাবে না? খিদে লাগে নাই তোমার? জ্যোতি বেগমের কথা শুনে ধ্রুব কিছু বলতে গিয়ে থেমে যায়। ঘড়ির দিকে লক্ষ্য করে দেখে, এরপর সাধারণভাবে বলে, না আম্মু, এখন ক্ষুধা নাই। ধ্রুব টিভির দিকে মনোযোগ দেয়। জ্যোতি বেগম খবরের কাগজ হাতে নিয়ে পড়তে যাবে,
এর আগে কালকে রাতের ঘটনা মনে পড়ে যায়। জ্যোতি বেগম একবার প্রিয়ন্তীর দিকে তাকিয়ে দেখে আর একবার ধ্রুবর দিকে। ধ্রুব এখন মনোযোগ সহকারে টিভি দেখছে। প্রিয়ন্তী মাথা নিচু করে কাজ করে যাচ্ছে। জ্যোতি বেগম কাজটা টেবিলে রাখে, এরপর উঁচু স্বরে বলে, প্রিয়ন্তী। জ্যোতি বেগমের ডাক শুনে প্রিয়ন্তী কাজ রেখে তার কাছে ছুটে আসে। ধ্রুব সব শুনতে পায়, তবু সে চুপচাপ টিভির দিকে তাকিয়ে থাকে। জ্যোতি বেগম ধ্রুবর চোখের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে দেখছে। ধ্রুব শান্ত, ভীষণ শান্ত। প্রিয়ন্তী এগিয়ে আসে আর বলে, কি হয়েছে বড় ম্যাডাম, কিছু বলবেন? জ্যোতি বেগম আর চোখ ধ্রুবর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ড্রয়িং রুমের মেঝেটা অপরিষ্কার, ন্যাকড়া দিয়ে একবার মেঝেটা মুছে দাও। প্রিয়ন্তী একবার ধ্রুবর দিকে তাকিয়ে দেখে, এরপর চলে যাও ওয়াশরুমে। ধ্রুব টিভির সংবাদ শুনেছে। জ্যোতি বেগম বুঝে যায় ধ্রুবর মনে প্রিয়ন্তীর প্রতি কোনো ভালোবাসা নেই, তবু উনি পরীক্ষা করার জন্য সোফায় বসে থাকেন। প্রিয়ন্তী ওয়াশরুম থেকে ন্যাকড়া নিয়ে আসে, এরপর সিঁড়ির মেঝে পরিষ্কার করে থাকে। ধ্রুব হাতের রিমোট শক্ত করে ধরে বসে থাকে। জ্যোতি বেগম বলে, প্রিয়ন্তী, সিঁড়ি পরিষ্কার আছে, সেটা মুছতে হবে না, তুমি বরং টেবিলটা পরিষ্কার করে দাও। আর ধ্রুব, আর আমার মায়ের কাছে ধুলা আছে, এখানে পানি দিয়ে মুছে দাও। জ্যোতি বেগম কথাটা বলে ধ্রুবর দিকে আবার তাকিয়ে দেখে ধ্রুব শান্ত হয়ে বসে আছে, কারণ সে জানে জ্যোতি বেগম তার দিকে তাকিয়ে আছে। ধ্রুবর মনের মধ্যে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। প্রিয়ন্তী সিঁড়ি থেকে উঠে যায়, এরপর টেবিলের কাছে আসে। বারবার নিচে বসতে কোমরে ব্যথা করছিল তার, সব ব্যথা সহ্য করে নেয়। ধ্রুবর দিকে একবার আর চোখে তাকিয়ে দেখে, এরপর টেবিল পরিষ্কার করতে থাকে। জ্যোতি বেগম আবার বলে ধ্রুবর পায়ের কাছে ময়লা পরিষ্কার করার কথা। ধ্রুবর সহ্য বাঁধ ভেঙে যাচ্ছে। প্রিয়ন্তী পানির মধ্যে ন্যাকড়া ভিজিয়ে নেয়, এরপর ধ্রুবর পায়ের কাছে যায়। ধ্রুব রিমোটে আরও শক্ত করে চাপ দেয়। ধ্রুবর পায়ের কাছে কোনো ময়লা ছিল না। জ্যোতি বেগম প্রিয়ন্তীকে কষ্ট দেওয়ার জন্য এমন করেছে। প্রিয়ন্তী ধ্রুবর জুতার কাছে তার নিয়ে রাখে, এরপর জুতার আশেপাশে ন্যাকড়া দিয়ে মুছতে থাকে। প্রিয়ন্তী আজ ভীষণ কষ্ট হচ্ছে, এত অপমান সে হয়তো আগে কখনো হয় নাই। প্রিয়ন্তী তার কান্না লুকিয়ে রাখতে পারে না, তার চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়তে থাকে। ধ্রুবর পায়ে প্রিয়ন্তী চোখের নোনা জল পড়ে। ধ্রুবর সারা শরীর স্থির হয়ে যায়। ধ্রুবর রিমোট শক্ত করে ধরার কারণ সেটা প্রায় ভেঙে যায়। টিভিতে খবরে কখন ব্রেক চলছে, ধ্রুব সেটা দেখে টিভির থেকে চোখ সরিয়ে নেয়। টেবিলে থাকা খবরের কাগজটা হাতে নেয়। জ্যোতি বেগম সব দেখছে। ধ্রুবর আত্মা ছটফট করছে, কিন্তু তার চেহারা খুব শান্ত। ধ্রুবর খবরের কাগজ ভাঁজ করে তার মুখের সামনে ধরে, যার ফলে জ্যোতি বেগম আর ও ধ্রুবর চেহারা দেখতে পারে না। প্রিয়ন্তী এখনও ধ্রুবর পায়ের কাছে বসে আছে। খবরের কাগজের নিচে দিয়ে ধ্রুব একবার প্রিয়ন্তীর মুখের দিকে তাকায়। প্রিয়ন্তীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, যা ধ্রুব দেখতে পায়। ধ্রুব না কিছু বলতে পারছে না সহ্য করতে পারছে। ধ্রুবর আর সহ্য হয় না। সে কিছু বলতে যাবে, তার আগেই জ্যোতি বেগম বলে ওঠে, প্রিয়ন্তী, ধ্রুবর পায়ের কাছে ময়লা পরিষ্কার হয়ে গেলে এখন আমার পায়ের জুতার ময়লা পরিষ্কার করে দাও। জ্যোতি বেগমের কথা শুনে প্রিয়ন্তী চোখের পানি ফোঁটা গড়িয়ে পড়ে ধ্রুবর পায়ে। ধ্রুবর বুকটা কেঁপে উঠছে। প্রিয়ন্তী নিচু থেকে উঠে পড়ে, যার ফলে তার কোমরে ব্যথা পায়। তার মুখ দিয়ে একটু শব্দ হয়, ধ্রুব শুনতে পায়। এরপর জ্যোতি বেগমের কাছে যায় প্রিয়ন্তী। জ্যোতি বেগম দেখে ধ্রুবর দিকে। খবরের ব্রেক শেষ। ধ্রুব আবার টিভির দিকে মনোযোগ দেয়। জ্যোতি বেগম যা দেখে খুশি হন। প্রিয়ন্তী জ্যোতি বেগমের পায়ের আশেপাশে পরিষ্কার করে। জ্যোতি বেগম বলে, প্রিয়ন্তী, আমার পায়ের জুতার নিচে ময়লা রয়েছে, জুতা খুলে ভালো করে পরিষ্কার করে দাও। সংবাদ মাধ্যমে কি বলছে ধ্রুব তা শুনতে পায় না। জ্যোতি বেগমের পায়ের কাছে যায় প্রিয়ন্তী। যখনই জুতা খেলার জন্য হাত দিতে যাবে, তার আগে ধ্রুব বলে ওঠে, আম্মু, আমার ভীষণ খিদে পেয়েছে, কাজের লোককে বলো খাবার আমার রুমে দিয়ে আসতে। ধ্রুবর কথা শুনে জ্যোতি বেগম থমকে যায়। প্রিয়ন্তী জুতা খুলতে গিয়ে থেমে যায়। ধ্রুব সবাই থেকে উঠে দাঁড়ায়।
জ্যোতি বেগম বলে, ধ্রুব তোমার খিদে পেয়েছে? এই যে বাড়ির কাজের লোক প্রিয়ন্তী তোমার জন্য খাবার নিয়ে যাবে। প্রিয়ন্তী, যা তোর স্যারের জন্য খাবার তৈরি কর, এরপর তা উপরে রুমে দিয়ে আসবি। ধ্রুব একবার প্রিয়ন্তীর দিকে তাকিয়ে দেখে, এরপর বলে, ওহ, বাড়ির কাজের লোক, ওকে। এই ফকির নিয়ে আমার রুমে খাবার নিয়ে আসো। আমি রুমে গেলাম। আম্মু, আমি চাইলে তুমি আমার। পর্ব 8। রান্নাঘর থেকে খাবার গরম করে সিঁড়ি দিয়ে উপরে ধ্রুবর রুমে যায় প্রিয়ন্তী। ধ্রুব রুমের দরজা বন্ধ করে বসে আছে। তার হাত দিয়ে অজস্র রক্ত পড়ছে। সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। রুমের সমস্ত জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তবু রাগের পরিমাণ কমছে না। ধ্রুব মুখ রাগে লাল হয়ে গেছে। প্রিয়ন্তীর সাথে হওয়া অপমান ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠে। ধ্রুব শরীরের রক্ত টকবক করে গরম হয়ে যায়। অন্যদিকে প্রিয়ন্তী খাবার হাতে ধরে ধ্রুবর রুমের সামনে দাঁড়িয়ে আছে। ধ্রুবর রুমের দরজা বন্ধ। প্রিয়ন্তী ধ্রুবর রাগের বিষয়ে জানে, যার জন্য তার দরজা নক করতে ভয় করছে। তবু সে ভয়ে ভয়ে দরজা আস্তে করে শব্দ করে আর ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ধ্রুব স্যার, আপনার খাবার। দরজার বাহির থেকে প্রিয়ন্তীর কণ্ঠ শুনে ধ্রুব নিজের রাগ শান্ত করে। তবে এখনও তার হাত থেকে রক্ত পড়ে যাচ্ছে, কিন্তু সেই দিকে ধ্রুবর বিন্দু মাত্র খেয়াল নেই। ধ্রুব বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, এরপর দরজার কাছে এগিয়ে যায়, দরজা খুলে দেয়। প্রিয়ন্তীর খাবারের প্লেট এগিয়ে দেয়, কিন্তু ধ্রুব হাতে নেয় না, বরং সে গম্ভীর কণ্ঠে বলে, ঘরটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দাও। ধ্রুবর কথা শুনে প্রিয়ন্তী উপরের দিকে তাকায়। এতক্ষণ সে নিচের দিকে মুখ করেছিল, যার কারণে ধ্রুবর ঘর আর হাত দুটার দিকে তার নজর যায় নাই। ধ্রুবর খাবারের প্লেট হাত থেকে নেয়, কিন্তু ধ্রুব হাতে রক্ত পড়া স্থানের দিকে চোখ যায় প্রিয়ন্তীর। তার বুকটা কেঁপে ওঠে। হাত থেকে রক্ত পড়ছে আর বিভিন্ন কাঁচের টুকরো বিঁধে রয়েছে হাতে। প্রিয়ন্তী কিছু বলতে যাবে, এর আগেই ধ্রুব ওর হাত থেকে খাবার নিয়ে নেয়। এরপর রুমের ভেতরে চলে যায়। প্রিয়ন্তী সেখানে স্থির হয়ে অল্প সময় দাঁড়িয়ে থাকে। এরপর রুমের ভেতরে প্রবেশ করে। ধ্রুব খাবার রেখে মাথায় হাত দিয়ে বসে আছে। প্রিয়ন্তী রুমের চারপাশ খেয়াল করে যেন সম্পূর্ণ রুমে ঘূর্ণিঝড় বয়ে গেছে। সব কিছু ভাঙচুরা অবস্থা রয়েছে। পরিপাটি রুমটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে ভার্সিটির রাস্তার বাইকে করে মেহুল আর প্রান্তিক যাচ্ছে, কিন্তু মেহুল সে তো লজ্জায় লাল হয়ে যায়। প্রান্তিকের কাঁধে তার হাত রয়েছে, তার পাশে তার স্থান হয়েছে। একজন নারীর জীবনে এর চেয়ে বেশি সুখের মুহূর্ত আর কি হতে পারে। মেহুল আজ ভীষণ খুশি। ভার্সিটির রাস্তার গর্ত রয়েছে, যার কারণে বাইকে বারবার ঝাঁকুনি দিয়ে ওঠে। মেহুল পড়ে যেতে পারে বলে প্রান্তিক বলে, মেহুল, আমার শরীর শক্ত করে ধরে বসো। রাস্তার অবস্থা কিন্তু ভালো না, পড়ে যাবে। প্রান্তিকের কথা শুনে মেহুল শক্ত করে ওর কাঁধ ধরে বসে। প্রান্তিক ওর হাত কাঁধ থেকে নিয়ে তার কোমরের কাছে রাখে। মেহুল একটু এগিয়ে বসে, প্রান্তিকের শরীরের সাথে মিশে যায়, শক্ত করে তাকে বাহু বন্ধনে আবদ্ধ করে। প্রান্তিক বিষয়টা সাধারণভাবে নেয়। হয়তো মেহুল ভয় পেয়ে গেছে, যার জন্য এমন করে জড়িয়ে ধরেছে। অপরদিকে মেহুলের ধারণা একদম অন্যরকম। সে প্রান্তিকের শরীরের সাথে মিশে গিয়ে তার ঘ্রাণ নিতে থাকে। জীবনে প্রথমবার আজ সে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরেছে। মেহুল চোখ বন্ধ করে সমস্তটা অনুভব করতে থাকে। সময় প্রায় 10 মিনিট অতিক্রম হয়ে যায়। ভার্সিটির গেটের সামনে বাইক এসে থামে ও প্রান্তিকের। সময়ের ওপর আজ ভীষণ রাগ হচ্ছে মেহুলের, তবে সে তা মুখে প্রকাশ করে না। বাইক থেকে নেমে যায় মেহুল। প্রান্তিকও গাড়ি থামিয়ে তার সাথে নামে। মেহুল বলে, প্রান্তিক ভাই, আপনি কি ভার্সিটির ভেতরে যাবেন? যাব, জরুরি দরকার আছে ভার্সিটিতে। মেহুল চলে যাওয়ার জন্য পা বাড়ায়, আবার কি মনে করে যেন প্রান্তিকের দিকে ঘুরে তাকায়। মেহুল বলে ওঠে, মেহুল কথাটক অধিকার বোধ থেকে বলে, যেন প্রান্তিক তার স্বামী। প্রান্তিক মেহুলের এমন ব্যবহার দেখে যথেষ্ট অবাক হয়। এরপর হাসি মুখে বলে, মেয়ে পছন্দ করার জন্য যেতে হবে। বিয়ের জন্য? প্রান্তিকের সামান্য কথায় মেহুল পাথর হয়ে যায়। বিয়ের জন্য মেয়ে পছন্দ করবে মানে? প্রান্তিক ভাই কি অন্য কোনো নারীকে ভালোবাসে, বা বিয়ের জন্য প্রার্থী দেখতে যাবে? যদি প্রান্তিক অন্য নারীকে বিয়ে করে তবে মেহুল মরে যাবে।
ছোটবেলা থেকে যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছে তাকে অন্য নারীর সাথে কি করে দেখবে মেহুল। মেহুলের চোখে পানি জমা হয়ে যায়। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বিয়ের জন্য পাত্রী পছন্দ করবেন মানে? আপনি কি? মেহুলের কথা শূন্য প্রান্তিক শব্দ করে হাসে, এরপর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, বিয়ে করব আমি। কোন বাবা এমন বেকার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে শুনি? আর আজকাল যুগের কোনো মেয়ে কি সরকারি চাকরি ছাড়া বেকার ছেলেকে বিয়ে করে, যার পকেটে 5 টাকা নাই, যে বইয়ের খরচ কি করে দেবে? এইসব বিয়ে বউ সংসার আমার মতো বেকার পুরুষের জন্য না রে মেহুল। মেহুল কথাটা শুনে শান্তি পায়। প্রান্তিক যে অন্য নারীকে বিয়ে করবে না বা পছন্দ করে না কথাটা শুনে সে খুশি হয়। তবে প্রান্তিক যে বেকার বলে তাকে কেউ ভালোবাসে না কথাটা ভুল। মেহুল তার সব কিছু দিয়ে তাকে ভালোবাসে। সব নারীরা টাকা বা সরকারি চাকরির পাগল হয় না, কিছু নারী ভালোবাসার কাঙ্গাল হয়। যদি প্রান্তিক বিয়ের পর চাকরি না করে তবে মেহুল তাকে চাকরি করে খাওয়াবে, তবু সারা জীবন শুধু সে প্রান্তিককে ভালোবাসে যাবে। মেহুল বলে, প্রান্তিক ভাই, সব বাবা তার মেয়ের ভবিষ্যতের নিরাপত্তার জন্য সরকারি চাকরি করার ছেলেদের সাথে বিয়ে দেয়। এইটা অন্যায় না? আপনার বোনের বিয়ের জন্য আপনি চাকরিজীবী ছেলে খুঁজছেন, তবে কি জানেন প্রান্তিক ভাই, কারো ভালোবাসার বোঝার জন্য টাকা বা চাকরির দরকার নেই। একবার শুধু তার চোখের দিকে তাকিয়ে দেখেন কতটা ভালোবাসা আছে আপনার জন্য। প্রান্তিক মেহুলের কথা শুনে, যদিও শেষ কথাটা সে বুঝতে পারে না, প্রান্তিক বলে, তোমার চিন্তা ভাবনা অনেক সুন্দর মেহুল। যদি ভবিষ্যৎ বিয়ে করি তবে তোমার মতো এমন মেয়েকে বিয়ে করব। প্রান্তিকের কথা শুনে মেহুল বেখালি মনে বলে উঠে, কি অদ্ভুত তাই না প্রান্তিক ভাই? আপনি আমার মতো বউ জীবনে চাইলেন, কিন্তু আমায় চাইলেন না। অন্যদিকে ধ্রুব রুমের জিনিসপত্র গুছিয়ে রাখছে। প্রিয়ন্তী। ধ্রুব সোফায় বসে মাথার হাত দিয়ে বসে আছে। হাত থেকে রক্ত পড়ছে। খাবার টেবিলের এক প্রান্তে পড়ে আছে। খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে এটাই ধ্রুবর খেয়াল নাই। প্রিয়ন্তী ঘরের জিনিসপত্র কোনো রকম সাজিয়ে রেখে ধ্রুবর কাছে আসে। প্রিয়ন্তী বলে, ধ্রুব স্যার, খাবার খাবেন না? ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাবারটা। প্রিয়ন্তীর ডাকে ধ্রুব সাড়া দেয় না। প্রিয়ন্তী আবার তাকে ডাক দেয়। ধ্রুব এখনও আগের মতো বসে আছে। যখন প্রিয়ন্তী 3বার তাকে ডাক দেয় তখন ধ্রুব মাথার উপর থেকে হাত সরিয়ে শান্ত গলায় বলে, প্রিয়, আমায় তোর হাত দিয়ে খাইয়ে দিবি? বড্ড ক্ষুধা লাগছে আমার, একটু খাইয়ে দে না প্রিয়। ধ্রুবর ডাকে প্রিয়ন্তীর বুকটা কেঁপে ওঠে। ধ্রুবর কণ্ঠে এক অদ্ভুত মাদকতা মিশে আছে, যা প্রিয়ন্তীকে সবসময় তার প্রতি আকৃষ্ট করে। প্রিয়ন্তী ধ্রুবর এমন ডাকে নন ছাড়া দিয়ে থাকতে পারে না। সোফায় ধ্রুবর পাশে বসে পড়ে। এরপরে হাত ধুয়ে খাবারের প্লেট হাতে নেয়। ধ্রুব বাচ্চাদের মতো প্রিয়ন্তীর দিকে মুখ বাড়িয়ে দেয়। প্রিয়ন্তী ভাত মেখে ধ্রুবকে খাইয়ে দেয়। আজ কত বছর পর তাদের জীবনে এত সুন্দর মুহূর্ত এসে ধরা দিয়েছে। ধ্রুবর বায়না প্রিয়ন্তীর যত না করে। প্রিয়ন্তীকে আজ অনেক দিন পর বউ লাগছে ধ্রুবর। ধ্রুব অপলক নয়নে তাকিয়ে থাকে তার প্রিয়র দিকে। ধ্রুবর খাওয়া শেষ হয়েছে প্রায় 5 মিনিট আগে। প্রিয়ন্তী সযত্নে তাকে খাইয়ে দিয়েছে। এখন প্রিয়ন্তী ধ্রুবর হাতে ব্যথার ওষুধ লাগিয়ে দিচ্ছে। ধ্রুবর হাতে থাকা কাজ তোলার সময় প্রিয়ন্তী বারবার ধ্রুবর দিকে তাকিয়ে দেখে ধ্রুবর কোথাও ব্যথা লাগছে না কি, কিন্তু ধ্রুব শান্ত হয়ে শুধু প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে। তার শরীরে ব্যথার দিকে তার কোনো খেয়াল নাই। প্রিয়ন্তী ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। জ্যোতি বেগম সোফায় বসে টিভি দেখছে। তার মন মেজাজ এখন অনেক ভালো, কারণ সে বুঝতে পারছে প্রিয়ন্তীর প্রতি ধ্রুবর কোনো ভালোবাসা নেই। সামির সাহেব ড্রয়িং রুমে আসেন। জ্যোতি বেগম বসে আছে। সামির সাহেব এখন ব্যবসার কাজের জন্য অনেক বিজি থাকেন, বাড়িতে থাকার সময় হয় না। সামির সাহেব বলে, জ্যোতি, আজ তুমি এত খুশি কেন? জ্যোতি বেগম বলে, না তেমন কিছু না। আচ্ছা সামির, তুমি কি আজ বাড়িতে থাকবে? বিকাল দিকে ঘটক আসবে। সামির সাহেব ঘটকের কথা শুনে অবাক হয়ে বলে, ঘটক মানে? কার বিয়ের জন্য ঘটক আসবে? জ্যোতি বেগম শয়তানি হাসি বলে, ধ্রুবর বিয়ের জন্য ঘটক আসবে। খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিব আমি। ধ্রুবর বিয়ের কথা শুনে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীর হাত থেকে থালা পড়ে যায়। শুধু আনমনে বলতে থাকে, ধ্রুব ভাইয়ের বিয়ে মানে চলবে।